এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই পরশমণি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। নমস্কার, সুপ্রভাত। এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনি, শুরু করছি এক্সপ্রেস নিউজ। আসানসোলের কুলটি থানার সীতারামপুর এথরা রোডের উপর থেকে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার। ঘটনাস্থল থেকে মৃত যুবকের মোটর বাইকও উদ্ধার হয়েছে। কুলটি থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত যুবকের নাম দেব সিং। তিনি জামুরিয়ার নিঘার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান ১৯ নম্বর জাতীয় সড়কের পাশেই এক জমি ব্যবসায়ীর অফিসে কাজ সেরে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এটি নিছকই একটি দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো অপরাধমূলক উদ্দেশ্য রয়েছে তা এখনো স্পষ্ট নয়। যুবকের গলায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি খুন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তে মৃতদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে এবং এই ঘটনার রহস্য উন্মোচনে বদ্ধপরিকর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ৭০ বছর বয়সী কালী কিঙ্কর সেন বাঁকুড়ার শিহরের ভগবানবাটি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে আরামবাগের বেনে পুকুরে থাকেন। দুচোখ অন্ধ হলেও তার কণ্ঠের জাদুতে তিনি পথে পথে গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। গানই যেন তার জীবন ধারণের একমাত্র উপায়। জন্মগতভাবে দৃষ্টিহীন না হলেও ৪ বছর বয়সে ভুল চিকিৎসার কারণে তিনি দৃষ্টিশক্তি হারান। অভাবের সংসারে পড়াশোনা হয়নি। মাত্র ৯ বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন কালী কিঙ্কর বাবু। গ্রামোফোনে গান শুনে গান শিখতেন। পরে সঙ্গীত অধ্যাপক রংলাল মিশ্র তাকে গানের তালিম দেন। গানই এখন তার সবকিছু। তিনি নিজেই ঢোল বাজিয়ে বাউল, শ্যামা সঙ্গীত, মাটির গান, আধুনিক সব ধরনের গান পরিবেশন করেন। নিজের জীবন নিয়েও অনেক গান বেঁধেছেন। বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি আর লোকগীতি, তার মাঝখানে এখন যে ছবির গান আধুনিক। তবে রবীন্দ্রসঙ্গীতটা আমি খুব ভালো গাই বা আমার মন থেকে খুব ভালো লাগে। অবশ্যই অন্য কিছু নয়, আমার টাকা পয়সা আর্থিক দিকে সাহায্য না করলে চলবে, খালি আমার ভরণ পোষণের রিস্কটা নিলেও যদি সেরকম সুবিধে পাই যে আমি এই জায়গায় গিয়ে শিখবো বা এরকম গিয়ে দেখাবো, অবশ্যই ইচ্ছা আছে আমার। স্থানীয়দের মতে এত প্রতিভাবান মানুষকে সরকারের এগিয়ে নিয়ে আসা উচিত। তারা মনে করেন সরকারি সহযোগিতা পেলে কালী কিঙ্কর বাবু অনেক বড় জায়গায় যেতে পারবেন। সরকারি ১,০০০ টাকা ভাতা ছাড়া আর কিছু সাহায্যই তিনি পাননি। কালী কিঙ্কর বাবু সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার ভরণ পোষণের দায়িত্ব এবং একটি বাস্তু ঘর করে দিলেই তিনি বাকি জীবনটা নিশ্চিন্তে গান গেয়ে কাটিয়ে দিতে পারবেন। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ১৯ নম্বর জাতীয় সড়কের গারুই এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় CISF লেখা একটি কন্টেনারের ধাক্কায় এক মহিলা নিহত এবং আরো দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোল ESI হাসপাতাল থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন ৩ আরোহী। গারুই এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দ্রুত গতিতে ছুটে আসা CISF লেখা কন্টেনার পিছন থেকে তাদের স্কুটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতায় স্কুটি আরোহীরা ছিটকে পড়েন এবং গুরুতর আঘাত পান। স্থানীয়দের সহায়তায় এবং উত্তর থানার পুলিশের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবিতা বাউরি নামে এক মহিলার মৃত্যু হয়। বাকি 2 জনের চিকিৎসা চলছে। আমি একটা পিসি আর কবিতা 3 জনে আসছিল। এসে বেরিয়াটা দিয়ে আমরা পেরো পেছনে গাড়িটা এসে ভেঙে দিলে দিয়ে পুলিশ পার করতে চেপে গেছে। দুর্ঘটনার পরপরই ঘাতক CISF কন্টেনারটিকে উত্তর থানার অন্তর্গত কন্যাপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে কন্টেনারটিতে CISF এর গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে। এই ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পথ নিরাপত্তা এবং দ্রুত গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ছোটবেলায় মায়ের কাছে হাতে খড়ি,
সেখান থেকে শিল্পের জগতে নিজেকে বিকশিত করা। নদিয়ার রানাঘাট পুরসভার 20 নম্বর ওয়ার্ডের মাহুত পাড়ার বাসিন্দা সঞ্জু কুণ্ডু আজ আর শুধু ছবি আঁকায় সীমাবদ্ধ নেই। বিভিন্ন পূজা মণ্ডপ, নানা অনুষ্ঠান, স্কুল কলেজে তার শিল্পের ছোঁয়া ছড়িয়ে পড়েছে। 2019 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলায় গোল্ড মেডেল অর্জন করে তিনি তার নিজের দক্ষতা প্রমাণ করে দিয়েছিলেন। রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে তার শিল্পকর্ম প্রশংসিত হয়েছে। আর এবার তার আঁকা ছবি পাড়ি দিচ্ছে সুদূর নেদারল্যান্ডস। গত 1 মাসের নিরলস প্রচেষ্টা সঞ্জু একটি কাঠের বারকোশের উপর এই বিশেষ ছবিটি এঁকেছেন। এই প্রসঙ্গে শিল্পী সঞ্জু কুণ্ডু বলেন, কাঠের বারকোশের উপর ছবি আঁকা খুবই ঝুঁকিপূর্ণ। ছবিটি যাতে দীর্ঘকাল উজ্জ্বল থাকে তার জন্য তিনি বিশেষ কেমিক্যাল ব্যবহার করেছেন। তিনি জানান, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শিল্পকর্ম তুলে ধরার মাধ্যমে তিনি নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। পোর্ট্রেট স্টাডিটা সবথেকে কঠিন একটা যেটা আমি করেছি পোর্ট্রেট। তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আর হচ্ছে নিরলস পরিশ্রম করতে হবে যে কোনো সাবজেক্টের ওপরে। তো আমার এই এতদিনের অভিজ্ঞতার ফসল হচ্ছে এটা। আর্ট কলেজ থেকে পড়াশোনা করে, সেখান থেকে প্র্যাকটিস করে, আর্ট কলেজ থেকে বেরোনোর পর পাস আউট হওয়ার পর এখন স্টুডেন্টদেরকে করাতে গিয়েও আমার যে প্র্যাকটিস বা বিভিন্ন রকম অর্ডারের কাজ বা নিজের কাজ, এই অভিজ্ঞতার ফসল হচ্ছে এই কাজ। নতুন প্রজন্মের উদ্দেশ্যে সঞ্জুর একটাই বার্তা, নিরলস পরিশ্রম আর ভালো কিছু করার অদম্য ইচ্ছে থাকলে একদিন সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো যায়। নিজেকে বড় না ভেবে আরও ভালো কাজ করার চেষ্টা করে যেতে হবে। পোর্ট্রেট ছবি আঁকা খুবই কষ্টকর। কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে নিজেকে জানতে হবে, নিজের ভুল ত্রুটি হলে শুধরে নিয়ে এগিয়ে যেতে হবে। সঞ্জু কুণ্ডুর এই নিরলস পরিশ্রম আজ সার্থক হয়েছে। তার নিপুণ শিল্পকর্ম এবার বিদেশিদের মন জয় করেছে। নেদারল্যান্ডসে তার হাতে আঁকা ছবি পাড়ি দেওয়ায় শিল্পী সঞ্জু কুণ্ডু অত্যন্ত খুশি। আগামী কয়েকদিনের মধ্যেই আকাশপথে তার আঁকা সেই কাঠের বারকোশের ছবিটি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা দেবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে। সিকিম থেকে তিস্তার জলে ভেসে আসছে বিপুল পলি, যার ফলে শিলিগুড়ি সহ একাধিক অঞ্চলে পানীয় জলের তীব্র সংকট। ভুটানে নদীর জলও পরিস্থিতি জটিল করছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। আজ বাগডোগরা বিমানবন্দরে এসে তিনি মহানন্দা ও বালাসন নদী এলাকা পরিদর্শন করেন। এরপর উত্তরবঙ্গের বিধায়ক, সাংসদ ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেচ মন্ত্রী মানস ভূঁইয়া জানান, মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন সিকিম ও ভুটানের বৃষ্টিপাত ও নদীর জলস্ফীতি সংক্রান্ত তথ্য যেন পশ্চিমবঙ্গকে সরবরাহ করা হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য পাচ্ছে না বাংলা, এমনটাই অভিযোগ তার। তবে রাজ্য বসে থাকবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঠে নেমেছে তদন্তকারী দল। কেন্দ্র বঞ্চনা করলেও নদী সংস্কারের কাজ রাজ্য নিজেই করে নেবে। যে কি সাংঘাতিকভাবে তিস্তা তার গতিপথ পরিবর্তন করে ধাক্কা দিচ্ছে জনপদকে, অরণ্যকে এবং চা বাগানগুলোকে। একই সঙ্গে আপনারা জানেন, ভুটান থেকে আমাদের বন্ধু রাষ্ট্র, সেখান থেকে ৭৬টি নদী উত্তরবঙ্গে প্রবাহিত হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে পত্র দিয়েছেন প্রধানমন্ত্রীকে, বারে বারে দাবি জানিয়েছেন, অনুরোধ করেছেন যে ইন্ডো ভুটান রিভার কমিশন হওয়া দরকার। যেমনি করে ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে, যেমনি করে ইন্দো নেপাল রিভার কমিশন আছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও কেন্দ্রের সরকার ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার কোনো উদ্যোগ নেননি। একটা টেকনিক্যাল কমিটি আছে।
সেচমন্ত্রী আরও জানান, সিকিম ও ভুটান সরকারের সঙ্গে তথ্য আদান প্রদানের বিষয়ে আলোচনা চলছে। আজই তিনি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সফরে যাবেন, জেলার পরিস্থিতি খতিয়ে দেখবেন। উত্তরবঙ্গের এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। পরিস্থিতি কি মোড় নেয় সেদিকে নজর থাকবে আমাদের। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষা আসার খবরে পুরুলিয়ার কৃষকদের মনে আনন্দের ঢেউ। এই রাঙামাটির জেলায় চাষাবাদ মূলত বৃষ্টি নির্ভর, বিশেষ করে আমন ধান এবং এই সময়ে বিভিন্ন শাকসবজি চাষের জন্য কৃষকেরা সম্পূর্ণরূপে বর্ষার বৃষ্টির উপর নির্ভরশীল। আর তাই বর্ষা এগিয়ে আসার খবর পেয়েই জেলার কৃষকেরা কোমর বেঁধে নেমে পড়েছেন চাষের কাজে। ইতিমধ্যেই খামখেয়ালি বৃষ্টিতে পুরুলিয়ার মাঠ ভিজেছে, কিছু জমিতে জলও জমেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কৃষকেরা আর দেরি না করে জমিতে লাঙল নামিয়ে দিয়েছেন। বর্ষা আসার আগেই মাথার ঘাম পায়ে ফেলে লাঙল দিয়ে জমিকে চাষের উপযোগী করে তোলার কাজ চলছে জোর কদমে। পাশাপাশি সবজি ক্ষেতগুলোতেও চলছে পরিচর্যা। বাবু, আমাদের জ্যৈষ্ঠী মাসে যদি পড়ে রোহিণীর দিলে জল, সেইটাই আমরা বুঝি যে ভালো। বছর তো ভালোই বুঝছি, এখন তক জল ভালোই হচ্ছে আর মনে হচ্ছে চাষ ভালোই হবে। পুরুলিয়ার কৃষকদের কাছে বর্ষার আগাম আগমন এক সুসংবাদ। তারা মনে করছেন এই চাষাবাদের জন্য এটি অত্যন্ত ভালো একটি দিক। দ্রুততার সঙ্গে জমি প্রস্তুত করে তারা এখন অপেক্ষা করছেন ভরা বর্ষার, যা তাদের ফসলের জন্য আশীর্বাদ হয়ে আসবে। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভ্রমণ প্রিয় বাঙালিরা সারা বছর পা বাড়িয়েই থাকে। এবারের গ্রীষ্মের ছুটিতে মানুষের ঠিকানা বাংলার অজন্তা ইলোরা। হ্যাঁ, বাঁকুড়া জেলায় রয়েছে এমনই একটি প্রাচীন দর্শনীয় স্থান, মশক পাহাড়। বাঁকুড়া থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত এই মশক পাহাড়। বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে ইন্দপুর বাংলা হয়ে খাতড়া শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত মশক পাহাড়। কথিত আছে এই পাহাড়ের গুহায় বিরূপাক্ষ নামের এক মুনি বাস করতেন, যিনি মূলত এখানে তপস্যা করতেন। লম্বা লম্বা শাল গাছে ঘেরা এই পাহাড়, জঙ্গল ঘেরা পাহাড়ের মধ্যেই রয়েছে উপরে যাওয়ার পাথরের প্রাকৃতিক সিঁড়ি। সেই সিঁড়ি ধরে 112 ফুট উঁচুতে উপরে উঠলেই চোখে পড়বে একটি গুহা। তবে প্রাচীন এই গুহায় নেই কোনো আলোর ব্যবস্থা, তাই আলো নিয়ে প্রবেশ করতে হয় গুহায়। এই গুহার ভিতরেই রয়েছে মা দুর্গা, মা কালীর খোদাই করা প্রাচীন প্রতিমা। আবার গুহার ডান দিক দিয়ে চলে গেছে পাহাড়ের একদম উপরে ওঠার রাস্তা। সেখান থেকেই দেখা যায় পুরো খাতড়া শহরের অপূর্ব দৃশ্য। গরমের ছুটিতে বিকেল বিকেল চলে আসুন খাতড়া, ঘুরে দেখুন এই পাহাড়। তবে খাতড়া মশক পাহাড়ের পাশে রয়েছে আরও একটি পাহাড় এবং ঝর্ণা, চাইলে সেগুলিও ঘুরে দেখতে পারেন। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। একটা নিউজ চ্যানেল খবর করে যাচ্ছে, তার তো অবশ্যই সফলতা আছে, যার জন্য 24টা বছর তারা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে খবর করে আসছে। একটা কথাই অনুরোধ করবো যে আজকের সংবাদ মাধ্যমের উপর বহু মানুষ বিশ্বাস করে, খবর যেটা হবে সেটা যেন খবরই থাকে, সেটা যেন কোনো বিজ্ঞাপনে পরিণত না হয়। আপনারা সকলে জানেন যে এক্সপ্রেস নিউজে 24 বছরে পদার্পণ করেছেন। নেক্সট ইয়ারে তার রজত জয়ন্তী। আমরা এই চ্যানেল একটা নির্ভীক চ্যানেল এবং সুন্দর খবর পরিবেশন করে এবং মানুষ প্রচুর ভিউয়ার্স এখন এই চ্যানেলে হয়েছে। তারা নিরপেক্ষভাবে মানুষের কাছে সত্যি খবরটা পরিবেশন করে। ধন্যবাদ জানাই এক্সপ্রেস নিউজের কর্তৃপক্ষকে এবং যারা নির্ভীকভাবে কাজ করছেন, তারা সবাই সুস্থ ভালো থাকুন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এবং এই চ্যানেল আরও এগিয়ে যাক, আরও ভিউয়ার্স বাড়ুক এবং
প্রত্যেকটা মানুষ এই সাথে যুক্ত হন, এটাই সবার কাছে আমাদের অনুরোধ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তাদের মধ্যে অন্যতম এক্সপ্রেস নিউজ। যে কাজটা সংবাদ মাধ্যম করতে পারে সে কাজটা আমরা করতে পারি না। কেবলমাত্র এক্সপ্রেস নিউজ নয়, যত সংবাদ মাধ্যম আছে তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা থাকাটা, শুভেচ্ছা থাকাটা খুবই বাঞ্ছনীয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।